আজকের গল্প বাটি চালান, রচনা নরেন্দ্রনাথ মিত্র। সেবার খুব জাঁকজমকের সঙ্গে আমার ভাইপো পশুর অন্নপ্রাশন হয়ে গেল। ঢুলিরা ঢোল আর সানাই নিয়ে এলো। আমাদের রায়বাড়ির উঠোনে দক্ষিণের চালা ঘরে তারা মাদুর বিছিয়ে আস্তানা গেড়ে বসলো। দুটো ঢোল বাজতে লাগলো, সানাইতে বোঁ ধরলো। আরেকটু বাদে পালকি নিয়ে এলো বেহারারা। সেই পালকিতে করে পশু গ্রাম প্রদক্ষিণ করবে। কাছাকাছি যে শিব মন্দিরটি আছে সেই মন্দিরে প্রণাম করে আসবে। অন্নপ্রাশন তো নয়, যেন বিয়ের একটা ছোটখাটো পকেট সংস্করণ। পনিরটি বাদে আর সবই আছে। আমি দাবি করতে লাগলাম ওই পালকিতে আমিও উঠবো। দিদিভাই ধমক দিলেন, ছিছি, অত বড় ছেলে আবার পালকিতে ওঠে নাকি? অন্নপ্রাশনের সময় পালকিতে তো তুইও উঠেছিলি, আবার বিয়ের সময় উঠিস? মা জেঠিমা কাকিমারা হেসে উঠলো, সেই ভালো, 10 বছরে ওর বরঞ্চ বিয়েই দিয়ে দাও। দেরি আর সরছে না দেখছি। শেষ পর্যন্ত আমার দাবি গ্রাহ্য হয়। চন্দনে কাজলে সাজানো লাল জাঙ্গিয়ার পরা পশুকে কোলে নিয়ে আমি বসলাম পালকিতে। দিদিভাই অবশ্য সঙ্গে রইলেন পাহারা দিতে। মা বললেন, দেখিস পড়ে টরে না যায়। আমি বললাম, পড়বে কেন, ভালো করে ধরে থাকবো। পরামানিক পরাণশীল দর্পণ নিয়ে কাছে দাঁড়িয়েছিল। সে হেসে বলল, তোমার ধরার চোটে চিড়ে চ্যাপটা না হয়ে যায় তাই দেখো। আমার মনে একটু দুঃখ হলো। পরাণশীল যদিও আমার চেয়ে 20 বছরের বড়, সে আমাকে দোস্ত বলে ডাকে, আমিও তাকে দোস্ত বলি। কিন্তু এই কি বন্ধুর মতন ব্যবহার, কথায় কথায় ঠাট্টা টিটকিরি। যে যাই বলুক, সে যতই বাধা দিক, আমি পশুকে খুলে নিয়ে 2 বেহারার কাঁধে চড়ে পালকিতে করে বেশ ভালোভাবেই বেরিয়ে আসছিলাম। পশুর অন্নপ্রাশনের স্মৃতিটা এই জন্য বিশেষ করে মনে আছে। কিন্তু আজকের গল্প পালকি চড়া নিয়ে নয়। অন্নপ্রাশন উপলক্ষে আরো যে একটা কাণ্ড ঘটেছিল, সেই ব্যাপারটার কথাই তোমাদের আগে বলি। অন্নপ্রাশনের সময় শুধু যে ঢুলি, মালি, পালকি, বেহারারাই এলো তা নয়, প্রচুর লোকজন, আত্মীয় স্বজনরা নিমন্ত্রিত হয়ে এসেছিলেন। লুচি তরকারি, মাছ, মাংস, দই, মিষ্টি, পায়েসের ব্যবস্থা হয়েছিল। নিমন্ত্রণের পরদিন আমাদের পূব দিকের পুকুরটার ধারে গিয়ে দেখলাম সেটা তেলের পুকুর হয়ে গিয়েছে। পিতলের বড় বড় হাঁড়ি, গামলা, কাঁসার বাসন কোসন সব জলে ভিজিয়ে রাখা হয়েছে। সেগুলো মেজে ঘরে তোলা হচ্ছে। আরো খানিকটা দূরে উত্তর দিকে একটা খানার মধ্যে রাস রাস এঁটো, কলা পাতার মাটির গ্লাস স্থূপীকৃত হয়েছে। 2-3টে নেড়ি কুকুর সেই এঁটো কাটা নিয়ে মারপিট করছে। আমি উদাস মনে ঘুরে ঘুরে এইসব দেখছিলাম। হঠাৎ মণি কাকা এসে বলল, এই বল্টু, কেবল ঘুরে বেড়াচ্ছিস যে, পড়াশোনা নেই? বারে, কাল অন্নপ্রাশন গেল না? অন্নপ্রাশন তো কালই হয়ে গেছে, তার জন্য আজও পড়া বন্ধ? না, মণি কাকাকে নিয়ে আর পারা গেল না। দিন রাত কেবল পড়া আর পড়া। পড়া ছাড়া আর যেন কোনো কথাই নেই ওর মুখে। কত রকমের জল পড়া, তেল পড়া, চাল পড়া আছে শুনি। তার কোনো একটা কিছু দিয়ে মণি কাকাকে পড়া কথাটা ভুলিয়ে দেওয়া যায় না? পশ্চিমের ঘরের বারান্দায় জানলার ধারে ছোট্ট একখানা টেবিল পাতা। মনে মনে গজগজ করতে করতে আমি বই নিয়ে পড়তে বসলাম। কিন্তু মন কি বসতে আর চায়? বাড়িতে এখনো অন্নপ্রাশনের জের চলছে। ধোয়া মোছা সারা, নানান রকম শব্দ। 2টো উঠোনে শামিয়ানা টাঙানো হয়েছিল, সেগুলো খুলে ফেলা হচ্ছে। আত্মীয় স্বজনদের মধ্যে কাল যারা যেতে পারেননি তারা আজ যাওয়ার উদ্যোগ করছেন। নৌকার মাঝিরা এসে তাদের মালপত্র তুলছে। মাথায় লাল গামছার বিড়ে। চাইল্ডস ইজি গ্রামার সামনে খোলা পড়ে রইল। আমি তাকিয়ে তাকিয়ে এইসব নয়ন মনোহর দৃশ্য দেখতে লাগলাম। হঠাৎ কানে এলো বড় একখানা কাঁসার থালা পাওয়া যাচ্ছে না। আর সব বাসন কোসনই মেজে ধুয়ে ঘরে তোলা হয়েছে, কিন্তু একখানা থালার মিল হচ্ছে না। থালাখানা দিদি ভাইয়ের নিজের, মাঝখানে একটা পদ্ম আঁকা। বাবা বললেন, তোমার ওই পুরনো থালা আর কি নেবে পিসিমা, দেখো কোথাও পড়ে টড়ে গেছে। দিদি ভাই বললেন, কোথাও নেই, আমি সব জায়গায় খোঁজ করিয়েছি, আনাচে কানাচে কোথাও নেই। থালাখানা তো একটা সূঁচ নয় বাপ, যে লুকিয়ে থাকবে। তাহলে গেছে যাক, ভারী তো পুরনো একখানা থালা। তোমার গায়ে না লাগলে কি হবে বাবু, এই আয় যে আমার বাপের হাতের থালা। সেবার আমরা যখন গয়া কাশি গিয়েছিলুম তীর্থ করতে, তখন তিনি ওই থালাখানা কিনেছিলেন। স্বর্গে যাওয়ার আগে তোমাদের নিয়ে তিনি এই থালায় বসে ভাতও খেয়েছিলেন। এই থালার দাম তুমি কি বুঝবে বাবু? দিদি ভাইয়ের চোখ দুটি ছলছল করে উঠল। অল্প বয়সে বিধবা হয়ে তিনি আমাদের সংসারে এসেছেন। আমাদের বাবা কাকাদের নিজের হাতে মানুষ করেছেন। এই বাড়িতে তার আলাদা মর্যাদা। বাবা বললেন, আহা, তুমি কেঁদো না পিসিমা,
আমি তোমার থালার খোঁজ করাচ্ছি। কর্তার হুকুমে ফের লোকজন লেগে গেল থালার খোঁজে। বইখানা তুলে রেখে আমিও সেই খোঁজারুদের দলে ফিরে গেলাম। মণি কাকা নিরুপায় হয়ে বললেন, ফাঁকিবাজ। তা বলুন গিয়ে, দিদি ভাইয়ের বাবার হাতের থালা হারিয়েছে, এই যে একটা কি ব্যাপার, কি আর যে সে ব্যাপার। এখন তো সাধারণ স্কুলের পড়া, আজ বাদে কাল যদি পরীক্ষা হতো তাহলেও বই নিয়ে বসে থাকতে পারতাম কিনা সন্দেহ। সেই সন্ধান কার্যে আমার ছোট ভাই কান্দু আর বাঞ্ছুও যোগ দিল। আমরা এক নতুন খেলা পেলাম। ভাগ্যে দিদি ভাইয়ের থালাখানা হারিয়েছিল, নইলে এমন মজার খেলা চট করে আমরা মাথা থেকে বার করতে পারতাম না। বাড়িতে ঘরই ছোট বড় 15-16 খানা। মাঝখানের উঠোনে 4খানা বড় ঘর, বাড়ির উঠোনে 3খানা, পেছনের উঠোনে আছে রান্নাঘর, একখানায় মাছ মাংস রান্না হয় আর একখানা নিরামিষ। এছাড়া ঢেকিশাল আছে, গোয়াল ঘর আছে, 2খানা মণ্ডপ ঘর আছে। সব ঘর আমরা আতিপাতি করে খুঁজে দেখলাম, কোথাও থালার থটুকুও পেলাম না। বাবা বললেন, এবার তাহলে পুকুরটা দেখো, হয়তো ঘাটের কাছে ভেজানো ছিল, কেউ আর তোলেনি, গড়িয়ে গড়িয়ে পুকুরের ভেতর চলে গেছে। সঙ্গে সঙ্গে রং বেরঙের গামছা পরে পুকুরে লোকজন নেমে পড়ল। আমাদের বাড়ির পুরনো চাকর অনাথ, আমাদের বাড়ির থেকে ভাঙার হাই স্কুলে পড়ে নমু ভাগ্নে, সেও নামলো। এই সুযোগে ওরা জলে সাঁতার কাটবে, যত খুশি ডুব দেবে। কি মজা ওদের! পুকুরের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিংসায় আমার বুক জ্বলতে লাগলো। সাঁতার তো আমিও একটু আধটু জানি, আমাকে বুঝি একবার জলে নামতে দেওয়া যেত না? কিন্তু বাবা শুধু অনাথ নমুকেই পুকুরে নামিয়ে ক্ষান্ত হলেন না, জেলে বাড়ির রাজমোহন আর লালমোহনকেও জাল ফেলতে বললেন। তাদের জালে একটা ভাঙা গাড়ু উঠল, একটা 4-5 জায়গায় টোল পড়া পুরনো পিতলের ঘটি, কিন্তু থালার নামগন্ধ নেই। আধমন একটা রুই মাছ উঠল, ছোট মাঝারি কাতলা পোনার তো কথাই নেই। সবাই থালার কথা ভুলে সেই মাছগুলোর দিকে ঝুঁকে পড়ল। লালু আর রাজুর তো আনন্দের অবধি নেই, অনেক পরিশ্রম করেছে তারা। তাদের কিছু মাছ ধরে দেওয়া হলো মজুরি বাবদ। সবাই থালার কথা তখনকার মতো ভুলে গেলেও দিদি ভাই ভুললেন না। তিনি বলতে লাগলেন, থালা পুকুরের মধ্যে পড়েনি, নিশ্চয়ই কারো হাতে পড়েছে। কিন্তু নিজেদের বাড়ি ঘর ভালো করে না দেখে আগে থেকে কাউকে তো সন্দেহ করা যায় না। বাবা ভাবতে লাগলেন, কোথায় আর খোঁজা বাকি আছে। পরাণশীল সঙ্গে ছিল, বেটে খাটো শক্ত মজবুত চেহারা, ছোট করে ছাঁটা মাথার চুল, দুটো চোখে যেন খুরের ফলা চকচক করছে। মাঝে মাঝে তামাক সেজে আনছে। হুঁকোটা বাবা দিকে এগিয়ে দিয়ে বললেন, এই নিন মেজকর্তা, কুয়োটাও দেখলে পারতেন, বলা তো যায় না, কেউ অসাবধানে ফেলে ঠেলে দিতে পারে। এখন হয়তো ভয়ে মুখ খুলছে না। পেছনের উঠোনে বড় একটা কুয়ো আছে আমাদের, তার পার বেশ উঁচু, পোড়ামাটির চাক দিয়ে সেই কুয়ো তৈরি। বাবা বললেন, অত উঁচু কুয়োর মধ্যে থালা কে ফেলতে যাবে, তবু একবার দেখা ভালো। কুয়োর মধ্যে যে সে লোক নামতে পারে না, যারা কুয়ো কাটে সেই কুয়োতিরাই বছর বছর এসে কুয়ো পরিষ্কার করে দিয়ে যায়। কুয়োতিদের গ্রাম আমাদের গ্রাম থেকে অনেক দূর, খবর দিলে 2-3 দিনের আগে তারা কেউ আসতে পারবে না। পরাণশীল আমাকে ঠাট্টা করে বললে, কি দোস্ত, নামবে নাকি? আমি বললুম, তুমি নামো না। অনাথ নামতে চেয়েছিল, সে বললে, আপনি হুকুম দিলে মই বেয়ে আমি নেমে যেতে পারি মেজকর্তা। আরে তুই থাম তো, পুকুর ডুবিয়ে ডুবিয়ে চোখ দুটো তো জবা ফুল করে তুলেছিস। এরপরে যদি কুয়োর মধ্যে তোকে নামিয়ে দিই, তুই কি আর ফের উঠে আসতে পারবি? যা, তামাক ছেজে নিয়ে এক ছিলিম, তোর যা কাজ তাই কর। বাড়ির চাকর হলেও বাবা ওকে ছেলের মতোই ভালোবাসতেন। কতই বা বয়স ওর, আমার চেয়ে বছর 7-8 বড় হবে। অনাথ তামাক সাজতে গেলে সুখচাঁদ মণ্ডল এগিয়ে এলো। কাছেই তার বাড়ি। রোগা লম্বা ছিপছিপে চেহারা, কালো কুচকুচে গায়ের রং, নাক মুখে শ্রীছাঁদ ভারী সুন্দর, মাথায় বাবরি চুল। বাবা বললেন, তুই পারবি সত্যি, নাকি আমি শেষে থানা পুলিশের দায়ে পড়বো? না মেজকর্তা, আপনার ভয় নেই, আমি সত্যিই পারবো। যাদব কুঁদের মেয়েকে বিয়ে করেছি, শ্বশুরের কাছে কাজকর্ম তো শিখতে হয়েছে। ঠিক ঠিক। সবারই এবার সেই কথা মনে পড়ল, ও তো যাদব কুঁতিরই জামাই। নগর কানার যাদব তোমারকে মেয়ে দিয়েছে তাই তো জানতাম, কুয়োয় নাম্বার বিদ্যেটুকু আবার কবে দিল? খুব বড় একখানা মই ছিল আমাদের, বাঁশের তৈরি মই। পুবের ঘরের বারান্দায় সেই মই দড়ি বেঁধে আড়াআড়ি ভাবে সারা বছর ঝুলিয়ে রাখা হতো। দরকার পড়লে নামানো হতো। একবার ঘোষদের বাড়িতে যখন আগুন লেগে গেল, সেই মই ওরা নিয়েছিল।
আজ সেই লম্বা মইখানা খুলে নিয়ে কুয়োর মধ্যে নামিয়ে দেওয়া হলো। আর তলটা বাঁশের মতোই লম্বা ছিপছিপে শুকচাঁদ মই বেয়ে কুয়োর ভেতর নেমে গেল। প্রথম প্রথম অবশ্য ওপর থেকে বালতি নামিয়ে দিয়ে থালার খোঁজ করার চেষ্টা হয়েছিল, কিন্তু অত বড় থালাখানা বালতিতে উঠবে কি করে, তাই মই বেয়ে শুকচাঁদ নিজেই নেমে গেল। নেমে গিয়ে কুয়োর তলায় যা যা আছে সব বালতিতে ভরে পাঠাতে লাগলো। অনাথ সেই বালতি টেনে তুলতে লাগলো। একবার জল কাদা ভরা বালতিতে উপরে ওঠে, আর আমরা সবাই মিলে তার উপর গিয়ে উপর হয়ে পড়ি। কলাই করা একটা গ্লাস উঠলো, একটা তেলের বাটি উঠলো, কিন্তু থালার দেখা নেই। পিতলের দোয়াত উঠলো একটা। ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া করে আমি তার দোয়াতটা কুয়োর মধ্যে লুকিয়ে ফেলে দিয়েছিলাম। রাগ পড়ে গেলে অবশ্য দুঃখ হয়েছিল মনে, কিন্তু দোয়াত তো আর তোলবার উপায় ছিল না। মুখ ফুটে কাউকে বলবার জো ছিল না। সেই দোয়াত উঠে এলো। কান্দু সেই কাদামাখা দোয়াতখানা হাতে তুলে নিয়ে বললে, এই তো আমার দোয়াত। মণি কাকা আমার দিকে চেয়ে বললেন, দোয়াতখানা কুয়োর মধ্যে পড়লো কি করে? এ কার কীর্তি? আমি যেন কিছুই শুনতে পাইনি, তেমনি ভাবে অন্যদিকে তাকিয়ে রইলাম। কি যে স্বভাব মণি কাকার, পুরনো কথা কেউ আবার তোলে নাকি? খানিক বাদে মই বেয়ে শুকচাঁদ খালি হাতে উঠে এলো। না, কুয়োর মধ্যে আর কিছু নেই। শুকচাঁদের পরনের কাপড়, মাথায় বাঁধা গামছা কাদা মাখা হয়ে গেছে। পাতাল থেকে যেন একটা প্রেত মূর্তি উঠে এসেছে। বাবা তার হাতে একটা টাকা দিলেন। শুকচাঁদ বললেন, আপনার কাজ তো হলো না মেজো কর্তা, তাই বলে তোমার কষ্ট তো কম হয়নি। মণি কাকা এবার বললেন, আচ্ছা পিসিমা, তোমার থালাখানা সত্যিই বার করেছিলে তো, নাকি মনের ভুলে যেখানে ছিল থালা সেইখানেই রেখে দিয়েছ? দিদিভাই চটে উঠে বললেন, আমার অত ভুল হয়নি বাবু, বিশ্বাস না হয় চলো তোমাদের দেখাচ্ছি। দিদিভাইয়ের পেছন পেছন আমরা দক্ষিণের ঘরে ঢুকলাম। সনের 8 চালা ঘর, মাটির ভিত, বাঁশের বাখারির বেড়া, তবু দেখতে ভারী সুন্দর। নিকোষ কালো বড় একটা কাঠের সিন্দুকের সামনে এসে দাঁড়ালেন দিদিভাই। এই সিন্দুকটাকে কেন যেন আমাদের ভুতুরে সিন্দুক বলে মনে হতো। গায়ে সিঁদুরে আঁকা পঞ্চপুতুলি, সেই পুতুলগুলোর হাত পা আছে, কিন্তু হাত পায়ের কোনো আঙুল নেই। মাথা আছে, শুকনো সরু মাথা, কিন্তু মুখ চোখের কোনো চিহ্ন নেই। তাদের পায়ের কাছে বড় একটা পেতুলের তালা ঝুলছে। একা একা সেই পুতুল আঁকা কালো সিন্দুকটার সামনে দাঁড়ালে আমার কেন যেন গা ছমছম করত। অথচ এই সিন্দুকে কি সব জিনিস লুকোনো আছে তা দেখবার কৌতূহলও কিছুতেই চেপে রাখতে পারিনি। 4টে পায়ের ওপর দাঁড়ানো, বেশ খানিকটা উঁচু মতো সিন্দুক, তার উপরে একজন লোক বেশ শুয়ে থাকতে পারে। খাটের মতোই পায়াগুলো উপরে উঠে গিয়েছে গোল হয়ে, ঘোর কালো তাদের রং, যেন 4টে ভুতুরে মাথা। এক সময় আমার এইরকমই মনে হতো। দিদি ভাইয়ের আঁচলে বাঁধা চাবির গোছ, সেই গোছা থেকে চাবি নিয়ে তিনি সেই বড় তালাটা খুলে ফেললেন। মণি কাকা নিজে গিয়ে সিন্দুকের ভারী ডালাটা খুলে ধরলেন। সিন্দুক তো নয়, যেন আস্ত একটা মিউজিয়াম। ভেতর থেকে দিদিভাইয়ের বাবার ব্যবহার করা অনেক জিনিসপত্র বেরোলো। চশমা, দোয়াত, কলম, পুরনো পাঁজি 20-25 খানা, জমা খরচের খাতা, আর একদিকে বাসন কোসন, ছোট্ট একখানা খাঁড়া। এই খাঁড়া দিয়ে তিনি এক হাতে পাঁঠা কাটতেন বলে গল্প শুনেছি। সবই আছে, কিন্তু সেই থালাখানা নেই। দিদিভাই সবার দিকে চেয়ে বললেন, দেখলে তো, আমার কথা তোমাদের বিশ্বাস হচ্ছিল না, দেখলে তো সবাই। কেউ কোনো কথা বলল না। সিন্দুকের পেছনের বেড়ায় খানিকটা উঁচুতে ছোট একখানা বাঁধানো ফটো। সেই ফটো যে কার তা আমরা সবাই জানি। তাওই মশায়ের, বাবার ঠাকুরদা, দিদি ভাইয়ের বাবার। তিনি 110 বছর বেঁচে ছিলেন। এই ছবি তার অতি বৃদ্ধ বয়সের ছবি। তোলাটাও তেমন ভালো হয়নি, আবছা আবছা দেখা যায়। দেহে শুধু কাঠামোটুকু আছে। আজানুলম্বিত বাহু, লম্বা নাক, আর তার দুপাশে কোটরে ঢোকা কিন্তু উজ্জ্বল দুটো চোখের স্মৃতি এখনো মনে আছে। সবাই যেন ব্যাকুল হয়ে সেই কুলপুরুষের দিকে তাকালেন, যেন তার থালা তিনিই তার সন্ধান দেবেন। কিন্তু সেই গাল ভরা চোয়ালের হাড় জাগা মুখচ্ছবির কাছ থেকে আমরা কেউ কোনো ইশারার ইঙ্গিত পেলাম না। খানিক বাদে আমরা সেই আধো আধো অন্ধকার ভরা ঘর থেকে বেরিয়ে এলাম। বাবা বললেন, মুশকিলে পড়া গেল দেখছি। পুরনো একখানা থালার জন্য তো আর থানা পুলিশ করতে পারি না। দিদিভাই বিরক্ত হয়ে বললেন, কেবল পুরনো আর পুরনো, পুরনো জিনিস কি হারানো ভালো? তাতে অকল্যাণ হয় সংসারের। তাছাড়া মরা মানুষের জিনিস, দেখলি না বাবার মূর্তির দিকে তাকিয়ে কেমন যেন রাগ রাগ ভাব। বাবা হেসে বললেন,
রাগ রাগ ভাব তো মুখ ফুটে বলে দিলেই হয় কোথায় আছে। তোমার বাবাকে গিয়ে বলো না পিসিমা, আমরা কেউ থাকবো না সেখানে, শুধু তুমি দেখবে, দেখো যদি কোনো আদেশ টাদেশ। তুই আর হাসিস নি মাহিন্দির, তোর হাসি দেখলে আমার গা জ্বলে যায়। আরো কিছুক্ষণ থালার খোঁজ খবর চলল। ওই থালায় কাউকে ভাত বেড়ে দেওয়া হয়েছে কিনা, কেউ ভাত তরকারি শুদ্ধ থালাখানা নিয়ে গেছে কিনা, পাড়া পড়শিদের ডেকে ডেকে জিজ্ঞাসা করা হলো, কিন্তু না, কেউ সে থালা নেয়নি। সন্ধ্যের আগে আগে মাঠ থেকে ফিরে এসে দেখি গুপি গুনিন এসে উত্তরের ঘরের বারান্দায় বসে ছোট্ট হুকুটিতে তামাক খাচ্ছে। তার মাথার চুল কাঁধ পর্যন্ত কামানো, বেশিরভাগ চুলই পেকে গেছে। গলায় ছোট্ট রুদ্রাক্ষের মালা, মুখখানা যেন একটা শুকনো ঝুনো নারকেল। গোল গোল চোখ দুটো উজ্জ্বল জল করছে, দেখলেই কেমন ভয় ভয় করে। দিদিভাই কিন্তু তার সামনে বসে অসংকোচে তার সঙ্গে কথা বলছেন। দিদিভাই বললেন, গুপি, আমার থালাখানা কিন্তু চাই। শুনেছ বোধহয়, আমার বাবার হাতের জিনিস, এর দাম আমার কাছে আলাদা। এই একখানা থালার বদলে যদি 5খানা থালাও যেত, আমি কিচ্ছুটি বলতাম না। গুপি অভয় দিয়ে বললে, আপনি ভাববেন না পিসিমা, থালা আপনার ধারে কাছেই আছে, বেশি দূর যায়নি, চেনা জানা মানুষই নিয়েছে, অচেনা কারোর হাতে পড়েনি। কি চান বলুন? চাল পড়া টরা আছে, চটা চালান আছে, বাটি চালান আছে। আমি এক দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো গোগ্রাসে গিলতে লাগলাম। কোন জিনিসের যে কি মাহাত্ম্য দিদিভাইয়ের কাছে তা আমি আগেই শুনেছি। চাল পড়ার ব্যাপারটা হলো, মন্ত্র পড়া চাল 1 মুঠো করে সবাইকে খেতে দেওয়া হবে, খেয়ে প্রত্যেকে থুতু ফেলবে মাটিতে। যে নির্দোষ তার কিছু হবে না, কিন্তু যে জিনিস চুরি করেছে তার গলা দিয়ে রক্ত বেরোবে, সেই রক্ত থুতুর সঙ্গে উঠে আসবে, গোপন করবার জো থাকবে না। চটা চালানোটা আরো ভয়ঙ্কর ব্যাপার। যে আসল চোর, 2 দিক থেকে 2খানি চটা গিয়ে তার গলা চেপে ধরবে। যতক্ষণ না চোর স্বীকার করবে যে সে নিয়েছে, ততক্ষণ সেই চটা তার গলার 2 দিক থেকে চাপতেই থাকবে, শেষ পর্যন্ত তার জিভ বেরিয়ে আসবে। না না, ওইসব চাল পড়া টরার কাজ নয়, সবাই কি আর চাল পড়া খেতে আসবে? আসলে যে চোর, সে কি আর সাধ করে তোমার চাল চিবুতে আসবে? মিছিমিছি সেরখানেক 1.5 চাল নষ্টই হবে। তাহলে চটা চালানি দিই পিসিমা, চোর যেখানেই থাকুক, আমার 2খানি চটা গিয়ে চিমটের মতন তার গলা চেপে ধরবে। না বাবু, ওইসব চটা ফটার কাজ নেই। এই নিয়ে নাকি সেবার পুলিশে গোলমাল করেছিল, আইন করে এইসব নাকি নিষেধ করে দেওয়া হয়েছে। দরকার কি হাঙ্গামা হুজুর বাড়িয়ে, তার চেয়ে তুই বাবু বাটি চালা, জিনিস ফেরত পাই কিনা আমি শুধু লোকটিকে চিনে রাখতে চাই। আপনিও লোকটিকে চিনবেন, জিনিসও পাবেন, তাহলে কাজটা কবে হবে বলে দিন, আমি সেই দিন আসি। হাতে পাচ্ছি মঙ্গলবার করে, দরকার কি আজই করে ফেল না, আজ শনিবার, এইসব কাজের পক্ষে আজই ভালো দিন। তন্ত্রমন্ত্রের পক্ষে শনিবার মঙ্গলবারই প্রশস্ত। আজই এইসব চালান টালানের ব্যবস্থা হচ্ছে। এই কথা শুনে বেশ আনন্দ হলো। চটা চালান দেখতে পারলে আরো খুশি হতাম। তা যখন হবে না, তখন বাটি চালানটাই দেখি। বাবা তার প্রতিবেশী বন্ধুদের নিয়ে পাশা খেলছিলেন, তার মধ্যে পরাণ শিলও ছিল। বাটি চালানের ব্যবস্থা হচ্ছে শুনে খেলা টালা ফেলে উঠে এলেন। দিদিভাইকে একটু ধমক দিয়ে বললেন, এইসব কি হচ্ছে পিসিমা? তুমি চুপ করো বাবু, আমার বাবার থালা আমি খুঁজে বার করবই, যেভাবে পারি। তুমি খেলা নিয়ে আছো, খেলো গিয়ে। কিন্তু বাটি চালান কি কোনো কিছুর চেয়ে কম খেলা নাকি? পাশার আসর ভেঙে গেল। চারিদিক থেকে সবাই এসে ভিড় করলো গুনিনকে। আমাদের মাঝখানের উঠোনে গুনিন এসে উঠে বসলো, হাতের ইশারায় লোকজনকে দূরে সরে যেতে বলল। দিদিভাই বেশ বড় একটা কাঁসার বাটি গুনিনের সামনে এসে রাখলেন। গুনিন সেই বাটিটাকে একবার দেখে নিল, তারপর বললে, হ্যাঁ হ্যাঁ, এইতেই হবে। যারা ভিড় করে দাঁড়িয়েছিল তাদের মধ্যে হিন্দুও আছে, মুসলমানও আছে। গুনিন সেই ভিড়ের মধ্যে থেকে লুঙ্গি পরা রোগাটে একটা ছেলের দিকে তাকিয়ে বললে, এই যে মরা হাতেম, তুই আছিস? আয়, চলে আয় দেখি, তুই তুলার আসি আমি জানি, তোকে দিয়েই হবে। হাতেমের নাম মরা হাতেম, মানে বেঁচে থেকেও যে মরে আছে। সারা বছর ম্যালেরিয়ায় ভোগে, কাঠির মতন চেহারা, চিচি করা গলা। আমাদের গায়ে আরও একজন হাতেম ছিল, সে বেশ হৃষ্টপুষ্ট জওয়ান। তার থেকে আলাদা করে চেনবার জন্যই রোগা হাতেমকে সবাই মরা হাতেম বলতো। মরা হাতেম ভয় যেন আরো মরে গেল, চিচি করে বললে,
গুনিন দাদা, আমার গায়ে যে এখনো জ্বর। তোর তো জ্বর পোষা জ্বর, 12 মাসই জ্বর লেগে আছে। আয়, বাটিতে এসে হাত দিয়ে দেখি জ্বর সেরে যাবে। গুনিনের কথার মধ্যে কি ছিল কে জানে। মরা হাতেমের তা অমান্য করার স্বাদ হলো না। কাঁপতে কাঁপতে এসে বাটির সামনে বসলে। গুনিন বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো। খানিকক্ষণ মন্ত্র পড়ার পর ফুঁ দিল বাটিটায়। তারপর আবার মন্ত্র পড়তে লাগলো। সেই মন্ত্র পড়া হয়ে গেলে ফুঁ দিল হাতেমের গায়ে। তারপর তার দিকে চেয়ে বললে, এবার একটা চাদর গায়ে জড়িয়েছিস কেন? আরে ওটা কষিয়ে মাথায় বেঁধে নে। হাতেম ভয় ভয় বললে, শীত করবে নে গুনিন্দা, আমার গায়ে যে জ্বর। আরে জ্বর ভর কিছু থাকবে নে, তার বাটির মধ্যে হাতটা রাখ না বাপ। মরা হাতেম তার শুকনো হাতখানা বাটির মধ্যে রাখলো। গুনিন এবার চারদিকে তাকিয়ে বললে, থালাখানা কে নিয়েছেন এখনো বলো, নইলে বাটি কিন্তু কোনো চক্ষু লজ্জার ধার ধারবে না। চোরের বাড়ি গিয়ে হাজির হবে। যেখানে থালাখানা আছে তার ওপরে গিয়ে বাটিটা উঠে বসবে। নদী, নালা, বন, জঙ্গল, পাহাড়, পর্বত কিচ্ছু মানবে না। ওই মরা হাতেম তাজা ঘোড়ার মতো কিভাবে লাফিয়ে লাফিয়ে চলে দেখতে পাবেন কর্তারা। বলে গুনিন ফের মন্ত্র পড়তে লাগলো। হাতেমের নিচে বাটিটা স্থির হয়ে পড়েছিল। এবার আস্তে আস্তে ঘুরতে লাগলো। তারপর চলতে লাগলো বাটি। হাতেমের হাত সেই বাটির মধ্যে। শিশুর মতন হামাগুড়ি দিয়ে আছে হাতেম, আর সেই মন্ত্র পড়া বাটিটা তাকে টেনে নিয়ে যাচ্ছে। প্রথমে গেল আমাদের রান্নাঘরের সামনে, তারপর বাড়ির চারপাশ একবার ঘুরপাক খেলো। চোর যেন মনস্থির করতে পারছে না জিনিস কোন পথে নিয়ে পালাবে। তারপর বাটিটা ফের নিয়ে এলো বাড়ির পশ্চিম দিকে। উঁচু করে বাঁধা ভিটে, নিচে পথ। এই পথ বর্ষার সময় জলে ডুবে থাকে, তখন থই পাওয়া যায় না। অন্য সময় শুকনো খটখট করে। এই পথে নামবার জন্য কতগুলো তাল গাছের গুড়ির পৈঠা আছে। বাটি শুদ্ধ মরা হাতেমকে সেই পৈঠাগুলোর উপর দিয়ে কি যেন হিড়হিড় করে টেনে নিয়ে গেল। কৃষ্ণপক্ষের রাত, ঘুটঘুট করছে অন্ধকার। গোটা 3-4 হ্যারিকন লণ্ঠন জোনাকির মতো মিটমিট করতে করতে সেই বাটির পিছন পিছন আসতে লাগলো। হাতেমকে নিয়ে সেই বাটি আগে আগে ছুটতে লাগলো। তার পিছনে গুনিন, তারও পেছনে অন্য সবাই। সঙ্গে কে কে ছিলেন এখন আর ভালো মনে নেই। বাবা বেশি লোককে আসতে দেননি, তবে আমি ছিলাম। আমি যেন কি করে একটা ছাড়া পেয়ে গিয়েছিলাম। দিদি ভাই আসেননি, তিনি থালার খোঁজে বাটি পাঠিয়ে চুপচাপ বাড়িতে বসেছিলেন। পথ ছেড়ে বাটি উঠে পড়ল জংলা বৈরাগীর ভিটে। চোর যে পথ দিয়ে গিয়েছে বাটি সেই পথ দিয়ে এগোচ্ছে। চোরের রাস্তা তো আর সোজা রাস্তা নয়। বৈরাগী ভিটে থেকে বৈরাগীরা অনেকদিন আগে উঠে গেছে। এখন সেখানে শিয়াল, খরগোশ, সাপকোপের বাস। সারা ভিটেটা আগাছার জঙ্গলে ভরা, কাঁটা গাছের অভাব নেই। বাটি সেই জঙ্গলের ভেতর দিয়ে পথ কেটে নিয়ে এগিয়ে চলেছে। গুনিন যেন শুধু মরা হাতেমকেই ঘোড়ার মতন ছোটাচ্ছে না, সঙ্গে সঙ্গে আমরাও ছুটছি। আমরা যেন তার মন্ত্র পড়া বশ করা মানুষ। উঁচু ভিটে থেকে আবার নিচে নামতে লাগলো হাতেম। বাটিটাই এই বাড়ির কোনো ঘরের মধ্যে ঢুকে পড়বে না তো? না, তা ঢুকলো না। বাটি সেই বাড়ি ছাড়িয়ে কুল গাছ, কামরাঙা গাছের ভিতর দিয়ে ঠিক একেবারে পরাণশীলের উঠোনের ওপর উঠে দাঁড়ালো। বাটি আর নড়ে না, দাঁড়িয়েই আছে। তার ভেতরে হাত রেখে হামাগুড়ি দিয়ে বসে আছে হাতেম। বাবা হঠাৎ এগিয়ে এসে দাঁড়িয়ে বললে, থাক, আর দরকার নেই। গুপি, তোমার বাটি তুলে নাও। পরাণ আসছিল পেছনে। সে তড়াক করে এক লাফে সামনে এসে দাঁড়ালো। তারপর গুনিনের দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বললে, না না, তোলার দরকার নেই। ঢুকুক আমার ঘরে, ঢুকে দেখুক না বাটি, বার করুক থালা, দেখবো গুনিনের গুনিনগিরি। যদি না বেরোয় তাহলে আমার হাতে খুর আছে, সেই খুর দিয়ে তোর এই বাবরি চুলের মাথা মুড়িয়ে গায়ে বার করে দেবো। শত্রু তারা জায়গা পাওনি, মাঠে জমি জমা নিয়ে বিরোধ, সেই আক্রোশে তুমি বাটি নিয়ে এসেছো আমার বাড়িতে। গুপি কিন্তু ভয় পেল না, ছোটপাটও করলো না। মৃদু হেসে বললে, অত অম্বিতম্বি করছো কেন পরাণ? বাটি যেখানে আসবার সেইখানেই এসেছে। যত ফোঁস করো, তোমার বিষ ঢোরা সাপের বিষ। তোমার 16 চোঙা বুদ্ধি, তার উপরও আমার 1 চোঙা আছে। বাবা কিন্তু নাটকটা আর জমতে দিলেন না। ব্যাপারটা শেষ আমরা দেখতে পেলাম না। বড়ই বেরসিকের মতো কাজ করেন। হাতেমের হাত থেকে কেড়ে নিলেন বাটি। গুপি গুনিন যেমন তার বাধা, পরাণ ছিল তেমনই তার অনুগত। কেউ আর কথাটি বলল না। পরদিনের ঘটনা, ঢেকিশালের চালের উপর একখানা সুপুরির খোলা ভেঙে পড়েছে। আমি অনাথকে সেই খোলাখানা পেরে দিতে বললাম। সেই খোলার মধ্যে কান্দু কি বাঞ্ছু দুজনের একজনকে বসিয়ে টেনে নিয়ে যাব।
গাড়ি গাড়ি খেলবো, তারপর আমি বসবো, ওরা টানবে। অনাথ সেই খোলাখানা পেরে আনবার জন্য চালের উপরে উঠলো। তারপর সল্লাসে চেঁচিয়ে বলল, ও বুড়ো ঠাকরুন, এই এই যে থালা, এই তো আপনার থালা। থালা ওখানে গেল কি করে রে? এ জানে কি করে গেল, মন্ত্রের জোরে। বাটি যদি মাটির উপর দিয়ে ছুটতে পারে, থালা কি লাফিয়ে লাফিয়ে চালের উপর উঠতে পারে নে? যে লুকিয়ে নিয়ে গিয়েছিল সেই বুঝি ফেরত দিয়েছে। কে চোর তা কিন্তু জানা গেল না। দিদিভাই বললেন, দরকার কি, আমার জিনিস ফেরত পেলেই হলো। আহা হা, শুধু জিনিসই যেন সব। দিদিভাইয়ের এই কথায় আমি মোটেই খুশি হতে পারলাম না। বন্ধুরা, আজ তোমাদের পড়ে শোনালাম বাটি চালান, রচনা নরেন্দ্রনাথ মিত্র। যদি এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে দিও প্লিজ। এই চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। গল্প দিদি এইরকমই কোনো গল্প নিয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি।